একটা কথা মনে রাখবে, তোমাদের 3 থাক কি 2 থাক সেটা আমরা 0 দিই না। গোতান SM হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার মিন্টু জানা স্যার। তো তোদের 10 তারিখই হচ্ছে ভৌতবিজ্ঞান পরীক্ষা। তোরা অনেকেই ভৌতবিজ্ঞানের নিয়ে ভয়ে আছিস বা সাজেশন চাইছিলি বা কোথায় কোথায় ভুল হয় এই বিষয়েও অনেকে জানতে চাইছিলি। তো আজকে আমি পেয়ে গেছি মিন্টু জানা স্যারকে। স্যার, আপনাকে বায়োইজার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বায়োইজার চ্যানেলে আমার দেবাংশু স্যার আমার আহ্বান জানার জন্য আমার খুব ভালো লেগেছে। এই চ্যানেলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং এই চ্যানেলের মাধ্যমে তোমরাও উপকৃত হও, এটা আমি প্রার্থনা করি। যাক, 2026 মাধ্যমিক ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর ভৌতবিজ্ঞান বিষয়ে তোমরা সকলে একটা মানসিক চাপে থাকো। হ্যাঁ স্যার, ওরা মেনলি স্যার আপনি সাজেশনটা আর ওরা কি কি জায়গায় দেখে যাবো এটা স্যার একটু বলুন। স্যার বলছেন, তোমরা শুনতে থাকো। ভৌতবিজ্ঞান বিষয়ে তোমরা সকলেই চাপে থাকো, ভয় পাওয়ার কিছু নেই, মানসিক জোর থাকলেই হবে। আর ভৌতবিজ্ঞানের যে বিষয়গুলো মেনলি খেয়াল রাখতে হবে, যেগুলো সূত্রগুলো তোমরা করো, সূত্রগুলো কিন্তু নিজেরা বানিয়ে লিখতে গিয়েও যেন সূত্রের কথাগুলো অযথা যেন অপ্রাসঙ্গিক হয়ে না পারে, খেয়াল রাখতে হবে। আর ভৌতবিজ্ঞানের আর একটা বিশেষ দিক যেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রবলেম, যেটা তোমাদের কিন্তু সকলেরই একটা ভয়ের ব্যাপার। ভয়ে তোমরা ছেড়ে দাও, কারণ কোশ্চেনে দেখবে ম্যাথামেটিক্যাল প্রবলেম মোটামুটি 20 থেকে 30% আসে। আর অঙ্ক দেখলি তোমাদের মনের মধ্যে একটা ভীতির সঞ্চার করে। আমি সেই জন্য বলবো যে অঙ্কগুলো প্রথমে পড়ে নেবে, অঙ্কগুলোর সঙ্গে রিলেটেড যে বিষয়গুলো আছে, যে রাশিগুলো থাকে, সেই রাশিগুলো সম্পর্কে তোমরা একটা লিস্ট বানিয়ে ফেলবে। লিস্ট করে লিস্টের সঙ্গে সঙ্গে তোমরা তার মানগুলো বসাবার চেষ্টা করবে। প্রাসঙ্গিক যে সূত্রটা আছে, রিলেটেড যে সূত্র, তার মধ্যে বসাবার চেষ্টা করবে। আর অঙ্কটা করার পরে ইউনিট কিন্তু অবশ্যই দেবে, কারণ ইউনিট না থাকলে 2 থাকলে তুমি এখন হাফ বা 1 কম পেয়ে যেতে পারো। সেই রাশিটার ইউনিট কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অঙ্কের দিক গেল। আর যেটা বলবো যে পার্থক্যমূলক যে কোশ্চেনগুলো পড়ে, সেইগুলোর বিষয় বা বৈশিষ্ট্যের দিকে একটু নজর দেবে। এখন যেমন বর্তমানে কোশ্চেন অনেক সময় পার্থক্যের বিষয় কিন্তু উল্লেখ করে দেওয়া হয়, সেই বিষয় ভিত্তিক কিন্তু সেই পার্থক্যটাই লিখতে হয়। ওই জন্য যারা বেশি নাম্বার পেতে চাও তাদের বেশি বিষয়ের দিকে নজর দিলে আমার মনে হয় ভালো হয়, নাম্বার তাহলে কাটা যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আর একটা কথা বলি, যখন তোমরা উত্তর লিখবে, উত্তর লেখার সময় দাগ নাম্বার যে থাকে, অনেক ছাত্রছাত্রী সেই দাগ নাম্বার কিন্তু বিকৃত করে। যেমন দেখবে 1.11 আছে, একেবারে হুবহু ওটা লেখার চেষ্টা করবে, মানে ওখানে নিজের মতো ABC এরকম অযথা দেওয়ার চেষ্টা করবে না। ওতে স্যার বিভ্রান্ত হন যিনি খাতা দেখেন। এবং দাগ নাম্বারগুলো সব সময় চেষ্টা করবে পর পর দেওয়ার, মানে 1-এর দাগের যে দাগ নাম্বারগুলো আছে সেগুলো প্রথমের দিকেই থাকবে, 2-এর দাগ পর পর থাকবে। যদি কোনো ছাত্রছাত্রীর মাঝখানে উত্তর হয়তো পরে লিখবো বলে মনে হয়েছে, তুমি একটা নিজের পরিকল্পনা মতো ফাঁকা জায়গা রেখে দেবে। তাতে সুবিধা হবে কি, তোমার যে কোশ্চেনটা ফাঁক পড়ে গেছে তুমি দেখতে পাবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই দাগ নাম্বারগুলো কিন্তু পর পর থাকবে। আর হচ্ছে নির্ভুল বানান রাখার চেষ্টা করবে। হাতে লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো হয়, আমার যেটা মনে হয়। আর এখন তোমাদের শেষ মুহূর্তে বলবো, নতুন কিছু করার দরকার নেই। তোমরা আগে যা প্রিপারেশান নিয়েছো সেইগুলোকেই একটু ঝালিয়ে নিতে হবে, সেইগুলোকেই একটু মনের মধ্যে স্মরণ করে নিতে হবে। নতুন দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অযথা মানসিক চাপ বাড়িয়ে লাভ নেই। এই হচ্ছে ব্যাপার। আর যেটা বলবো যে দুটো উত্তর লেখার মাঝখানে একটু ফাঁক রাখার চেষ্টা করবে, যেন উত্তরগুলো উপরে উপরে চেপে না যায়। এমন রাখবে একটা উত্তর লেখার পর 1 আঙুল কি 2 আঙুল 1 ইঞ্চি মতো অন্তত ফাঁক রেখে পরিষ্কার পরিচ্ছন্ন লেখা থাকবে। আর যদি কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম তুমি হয়তো আংশিক পাচ্ছ বলে মনে হচ্ছে, কখনোই কেটে আসবে না। যে কোনো উত্তর, MCQ হোক, শর্ট কোশ্চেনই হোক, যেটা তোমার মনে হয়েছে সেই উত্তরটা, তোমার যতটা মনে হয়েছে সেই উত্তরটা কিন্তু কখনোই কেটে আসবে না, ভুল করেও কেটে আসবে না, খাতার মধ্যেই থাকবে। এটা হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে। আর MCQ যারা খুব দুর্বল, যাদের হয়তো 15, 16, 17, 18 কি 20 প্রয়োজন, তাদের ক্ষেত্রে বলবো MCQ একেবারে ছেড়ে না এসে ABC এগুলো অবশ্যই লিখে আসবে। এবং MCQ উত্তর লেখার সময় যেটা খেয়াল রাখবে, ধরো উত্তর আছে, এর হয়তো অবতল লেন্স উত্তরটা লেখা আছে, লিখেই অবতল লেন্স কথাটা কিন্তু লিখে দেবে। উত্তরের অপশান তার সঙ্গে উত্তরটা লিখে দিলে কিন্তু
ভালো হয়। এটা হচ্ছে ভালো, এটা এটা খেয়াল রাখবে। আর আরেকটা কথা বলি, তোমাদের দেখবে যারা টেক্সট বই পড়েছো, টেক্সটটা কিন্তু নজর অবশ্যই দাও। টেক্সট বই লাইন বাই লাইন যারা পড়বে তাদের কিন্তু উত্তরের সমস্যা হবে না। উত্তর তোমাদের কিন্তু সব জানা। পরীক্ষার হলে যে কোনো প্রশ্ন প্রথমে মন দিয়ে পড়বে। প্রশ্নের ভাষা দেখে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। ভাষাটা উপলব্ধি করার চেষ্টা করবে এবং তোমার জানা কি তথ্য ওর সঙ্গে রিলেটেড তার মধ্যে একটা মেলবন্ধন ঘটাবার চেষ্টা করবে। যতটুকু তুমি জানো সেই বিষয়ে সেটুকুই লিখে আসবে। কারণ ভৌত বিজ্ঞান এমন একটা সাবজেক্ট, এখানে অনেক কিছু লেখার প্রয়োজন হয় না, টু দি পয়েন্ট লিখতে হয়। হয়তো 2 নম্বরের কোশ্চেনে খুব বেশি হলে 3 লাইন 4 লাইন, অনেক সময় 1 লাইনেও হয়ে যেতে পারে। হয়তো 1 লাইনের ওই বিষয়টাই চাওয়া হচ্ছে, যে বিষয়টুকু চাওয়া হচ্ছে তুমি তার বাইরে অযথা দেওয়ার দরকার নেই। আর অতিরিক্ত প্রশ্ন না করলেই ভালো হয়। যদি তোমার শেষে সময় থাকে তুমি একটা কি দুটো করতে পারো। অতিরিক্ত প্রশ্ন করে আমার মনে হয় স্যারকে বিভ্রান্তি সৃষ্টি না করাই ভালো। তোমার যে প্রশ্নগুলো জেনুইন বলে তুমি মনে করছো, যেটা আমি টু দি পয়েন্ট মার্কস পাবো, সেই প্রশ্নগুলোই তুমি অ্যাটেম্প করার চেষ্টা করবে। আর ম্যাথামেটিক্যাল তো বললাম যে ভয় পাওয়ার কিছু নেই। আর অঙ্কের দিকে একটু নজর দিতে হবে। যারা 90% 90 পেতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো করতে হবে। এবং এমসিকিউতেও আমাদের অঙ্ক থাকবে, এমসিকিউতে অঙ্ক থাকবে, শর্ট কোশ্চেনেও অঙ্ক থাকতে পারে। আর একটা বলেছি যে মাত্রা আর হচ্ছে একক, এগুলো শর্ট কোশ্চেনের পক্ষে গুরুত্বপূর্ণ। তুমি যখন বিভিন্ন রাশি পড়ছো সেই সঙ্গে সঙ্গে মাত্রার দিকটা নজর দেবে। আর রসায়নের দিকে যেটা বলবো, যেগুলো কেমিক্যাল ইকুয়েশান থাকে সেই ইকুয়েশানগুলো কিন্তু খুব যত্ন সহকারে খেয়াল রাখবে। প্রত্যেকটা ইকুয়েশনটা নিখুঁত হয়। ক্যাথোড বিক্রিয়া হোক, অ্যানোড বিক্রিয়া হোক, বিভিন্ন যে রাসায়নিক গণনা বলি, রাসায়নিক গণনা করার সময় যেমন বিভিন্ন যে পদার্থ আছে, যেমন হাইড্রোজেন আছে যেমন 1 আমরা জানি, অক্সিজেন 16 জানি, N14, মানে এই যে পারমাণবিক গুরুত্বগুলো আছে এইগুলো থেকে তুমি তবে কিন্তু আণবিক ভর নির্ণয় করতে পারবে। সেগুলো তোমরা জানো, নতুন করে আর কিছু বলছি না। এইগুলো আণবিক ভরগুলো নিখুঁতভাবে বার করতে হবে। আর হচ্ছে রাসায়নিক গণনা আর একটা যেটা অঙ্ক পড়বেই অবশ্য 3 নম্বরের, এই যে মানগুলো বললাম পারমাণবিক গুরুত্ব, অনেক অনেক বছর দেখা গেছে যে মানগুলো পাশে দেয়া হয়, অনেক সময় আবার দেয়া নাও হতে পারে। আবার অনেক সময় এই রাসায়নিক যে বিক্রিয়াগুলোর কথা বললাম, যে দুটো পদার্থের মধ্যে যে কি বিক্রিয়াটা ঘটলো, সেই বিক্রিয়ার কিন্তু সমীকরণ অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া নাও থাকতে পারে। এবার তোমাকে অন্তত অনেকগুলো সমীকরণ মনে রাখার চেষ্টা করতে হবে, যে ওই পদার্থের সঙ্গে ওই পদার্থ বিক্রিয়া করে, এই যেমন জিঙ্কের সঙ্গে বলি সালফিউরিক অ্যাসিড, জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন হতে পারে তোমার সমীকরণ জানতেই হবে। যেমন Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2, মানে এই সমীকরণটা সঠিক লিখতে না পারলে তুমি এই অঙ্কটা করতে পারবে না। আর রাসায়নিক গণনার অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবেই 3 নম্বরের। এই অঙ্কটা খুবই সহজ, শুধু পারমাণবিক গুরুত্ব ঠিকঠাক করে জানা আর তার সঙ্গে রাসায়নিক যে সমীকরণটা নিখুঁত জানলে। এইখানে যেটা জানতে হবে যে ভরের তুলনা করে থাকি আমরা, আর হচ্ছে ভরের সঙ্গে আয়তনের। যেমন 1 মোল গ্যাসের ক্ষেত্রে এসটিপিতে 22.4 লিটার আয়তন হয়ে থাকে। অনেক সময় আবার কি হয়, 22.4 লিটারটা অনেক সময় সিসিও দেওয়া থাকতে পারে, মানে কিউবিক সেন্টিমিটার, মানে এমএল। এবার আরেকটা কথা বলি, ম্যাথামেটিক্যাল যখন প্রবলেম করবে, যে তথ্যগুলো দেয়া থাকবে তাদের একক যেন এক হয়। হয় সব সিজিএস করে নিতে হবে, নয় সব এসআই করে নিতে হবে। একই এককে না পরিবর্তন করলে তোমার কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইউনিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেইটা মাথায় রাখলে কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেম খুবই ইজি। সেই জন্য বলছি যে তোমাদের প্রথম যেটা করতে হবে, মনের মধ্যে ভয় দূর করতে হবে। প্রশ্ন অনেক কমন থাকবে, কিছু কিছু কোশ্চেন তোমরা কতটা ধারণা তৈরি করেছো, তোমার ধারণা কতখানি আছে, সেই ধারণার ভিত্তিতে যিনি কোশ্চেন সেটার তিনি হচ্ছে কিন্তু ভাষা একটু পরিবর্তন করতে পারেন। ম্যাথামেটিক্যাল প্রবলেম অনেক সময় হয়তো সংখ্যা না দিয়ে এবিসিও দেওয়া থাকতে পারে, এবিসি বা XYZ এরকম মান থাকলে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, তুমি তোমার নিয়মে যাবে। আর একটা কথা বলি, ম্যাথামেটিক্যাল প্রবলেমে অনেক সময় কি হয় আমরা জানি যে উত্তরটা মিলে গেলে, অর্থাৎ 21/7 হলে 3 7 21 হয়ে গেল, 3 তুমি পেয়ে গেলে তোমার মনটা খুশি হয়ে গেল। কিন্তু অনেক সময় কিন্তু 22/7 হয়ে গেল, পুরোপুরি কাটলো না। অর্থাৎ সংখ্যাটা যে উত্তর তুমি পেতে চাইছো সেটা পূর্ণ সংখ্যা না এসে ভগ্নাংশ চলে এলো কি দশমিক চলে এলো, তোমার ভয়ের কোনো কারণ নেই। অনেক সময় তুমি হয়তো তাড়াতাড়ি করে গুণ, বড় বড় গুণ আছে করা সম্ভব হয়নি,
সেইটা তুমি সেই পর্যন্তই রেখে আসবে। কারণ একটা কথা মনে রাখবে, তোমাদের 3 থাক কি 2 থাক, সেটা আমরা 0 দিই না। তোমার রিলেটেড সূত্র তুমি কতখানি লিখতে পেরেছো, সেই সূত্রের অ্যাপ্লিকেশন কতটা পর্যন্ত হয়েছে, তার জন্য কিন্তু ক্রেডিট মার্কস পার্ট পার্ট করে আমাদের ভাগ করা থাকে। ওই জন্য আমি বারবার বলছি, তোমাদের কোশ্চেন শক্ত হোক সহজ হোক সেটা কোনো ব্যাপার নয়, তোমার সামর্থ্য অনুযায়ী যতটা তুমি করতে পেরেছো সেটা কিন্তু ভুল করে কেটে আসবে না। স্যার, এরপর আমার নেক্সট প্রশ্ন থাকবে যে আপনি তো টিপস গুলো সব বলে দিলেন দীর্ঘদিন ধরে খাতা দেখতে গিয়ে, বা ওরা কি ভুল করে সেটা তো স্যার এতক্ষণ বলে দিলেন, তোরা নিশ্চয়ই শুনলি। স্যার, আপনি কিছু মানে শেষ মুহূর্তে ওরা দেখে যাওয়ার জন্য কিছু সাজেস্টিভ প্রশ্ন একটু বলে দিলে ওরা উপকৃত হয়। শর্ট কোশ্চেনের জন্য কিন্তু সাজেশন হয় না, তবু আমার কিছু কিছু মনে হয়েছে সেখান থেকে একটু দেওয়ার চেষ্টা করছি। যারা খুবই দুর্বল তাদের জন্য বলছি অ্যাকচুয়ালি, আর যারা 90 পেতে চাও তাদের সাজেশন করার প্রয়োজন নেই, তোমরা লাইন বাই লাইন কিন্তু অবশ্যই পড়বে। তবুও এই বিষয়গুলো একটু জোর দিয়ে দেখে গেলে ভালো হয়। আমার যেটা মনে হয়েছে এবারে, যেটা আমার মনে হয়েছে কতগুলো আমি সাজেশন করেছি, যেমন এবারে বলতে পারা যায় গ্লোবাল ওয়ার্মিং কমানোর উপায়, বিশ্ব উষ্ণায়নটা, জলবিদ্যুৎ কিভাবে উৎপন্ন করব, মানে জলবিদ্যুৎ উৎপাদনের কৌশল, এটা একটা আলোচনামূলক কোশ্চেন হতে পারে। স্থিতিশীল উন্নয়নটা এবারে একটা গুরুত্বপূর্ণ দিক আছে। সূত্রের মধ্যে যেটা আমি ভেবেছি যে বয়েলের সূত্রের বিবৃতি হয়তো আসবে, লেখচিত্র আসবে, ঠিক আছে। আর ওই চ্যাপ্টারে যে অঙ্কগুলো করবে ওখানে হচ্ছে বয়েল আর চার্লসের সমন্বয় যে সূত্রটা আছে, অর্থাৎ P1V1/T1 সমান P2V2/T2, এই সূত্রটা থেকে কিন্তু অঙ্ক আসার সম্ভাবনা প্রবল। তবে এই সমন্বয় সূত্র যে জানবে তার কিন্তু এই বয়েল আর চার্লস নিয়ে যদি অঙ্ক পড়ে তার একটাও আটকাবে না। কারণ আমরা জানি যদি বয়েলের সূত্র হয় তাহলে নির্দিষ্ট ভরের উষ্ণতা স্থির থাকে, তখন তুমি এখান থেকে বলে দিতে পারবে যে টিটা সমান হয়ে গেল তাহলে P1V1 সমান P2V2। আবার যখন তুমি বলবে চার্লসের সূত্র, তখন চাপ স্থির হয়ে যাচ্ছে, তখন তুমি বলতে পারবে কি পিটা যেহেতু স্থির হয়ে গেছে তাহলে V1/T1 সমান V2/T2। অর্থাৎ এইটা যদি আমি সমন্বয় সূত্র জানতে পারি, এর রিলেটেড কিন্তু চার্লস বয়েল বা বয়েল চার্লসের মিলিত বা চাপের সূত্র যদি পড়ে, তখন সেক্ষেত্রে কি হবে, ভিটা স্থির হয়ে যাবে, তখন P1/T1 সমান P2/T2 হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে P1V1/T1 সমান P2V2/T2, এর থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা থাকতে পারে। আর একটা আসতে পারে যে আদর্শ মানে গ্যাসের অবস্থার যে সমীকরণটা আছে পিভি সমান এনআরটি, এটা 3 নম্বরের একটা প্রতিষ্ঠা আসতে পারে। তাপ থেকে বলবো দ্বিধাতব পাত কি, এটা উত্তপ্ত করলে বা শীতল করলে বেঁকে যায় কেন, তাপ পরিবাহিতাঙ্ক কি পড়তে পারো। আর একটা বলবো সমতল উত্তল অবতল দর্পণ চেনার উপায়, উত্তল লেন্স অবতল লেন্স চেনার উপায়। প্রিজমে যেটা ইম্পর্টেন্ট তোমরা জানো যে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এই প্রমাণটা কিন্তু এবারে আসতে পারে। আর একটা আসতে পারে মায়োপিয়া, মানে নিকটবদ্ধ দৃষ্টি আসার সম্ভাবনা। আলোর বিচ্ছুরণ আসতে পারে কাকে বলে, আলোর বিক্ষেপণ কাকে বলে আসতে পারে। তড়িতে যেমন বলবো তড়িৎচালক বল, বিভব প্রভেদের পার্থক্য করতে পারো। ওহমের সূত্র, জুলের সূত্র ইম্পর্টেন্ট এবারে, এবং ওই সূত্র থেকে অঙ্ক আসার সম্ভাবনা প্রবল। অর্থাৎ V সমান IR থেকে বা H সমান I²RT থেকে অঙ্ক আসতে পারে, খেয়াল রাখবে এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা আছে। আর একটা হচ্ছে I সমান E/R+R, অর্থাৎ একটা কোষকে বাহ্যিক রোধের সঙ্গে যখন যোগ করে দেওয়া হবে, সেখান থেকে কিন্তু ওই সূত্র প্রয়োগ করে কোষের অভ্যন্তরীণ রোধ, বাহ্যিক রোধ যে বড় হাতের আর, কোষের তড়িৎচালক বল ই, এই রিলেটেড একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে। আর তড়িৎ ক্ষমতা অর্থাৎ P সমান V²/R, এর একটা অঙ্ক আসতে পারে বলে আমার মনে হয়েছে। আর তড়িতে করবে যেটা ডিসির থেকে এসির সুবিধা কি। আর পর্যায় সূত্রে বলবো যে মেন্ডেলিফের পর্যায় সূত্র আসতে পারে, গতবারে আধুনিকটা এসেছিল, এবারে মেন্ডেলিফের পর্যায় সূত্র আসার সম্ভাবনা আছে বলে মনে হয়েছে আমার। আর তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, আর আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন বিভব, এটা করবে। আর তড়িৎ বিশ্লেষণে করবে ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্যের পার্থক্য। আর একটা করতে হবে আয়নীয় যৌগ আয়নীয় যৌগের সঙ্গে সমযোজী যৌগের পার্থক্য, আয়নীয় যৌগ সমযোজী যৌগের পার্থক্য। আর CH4 এর লুইস ডট গঠন আমার মনে হচ্ছে। আর প্রতিসরণ সংক্রান্ত হচ্ছে প্রতিসরাঙ্কের যে সূত্রটা আছে কসিস সূত্র, আর মিউ ভার্সেস ল্যামডা লেখচিত্র। আর তড়িৎ লেপনের উদ্দেশ্যটা করবে একটু লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার পার্থক্য, H2S প্রস্তুতির নীতি সমিত সমীকরণ,
স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি, ধাতু সংকর কি করবে, আর থার্মিন মিশ্রণের যে ব্যবহারটা একটু ইম্পর্টেন্ট আছে, আর লোহার মরচে দূর করার উপায়, জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য, কার্যকরীমূলক কি, আর মিথেনের যে ক্লোরিনেশন বিক্রিয়াটা আছে অর্থাৎ মিথেনের সঙ্গে ক্লোরিনের যে প্রতিস্থাপন বিক্রিয়ার যে বিভিন্ন 4টি ধাপ আছে, 4টি ধাপ করতে হবে, জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর পলিমারের পার্থক্য, ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া, রেকটিফায়েড স্পিরিট কি এর ব্যবহার, যেটা বলেছিলাম যে রাসায়নিক গণনায় কতগুলো ইম্পর্টেন্ট আমার বিক্রিয়া মনে হয়েছে, যেমন সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া 2Na প্লাস 2H2O, তীর দিয়ে হচ্ছে 2NaOH H2 প্লাস H2, CaCO3 প্লাস 2HCl, CaCl2 প্লাস H2O প্লাস CO2, MgCO3 প্লাস 2HCl, MgCl2 প্লাস H2O প্লাস CO2, FeS প্লাস H2SO4, FeSO4 প্লাস H2S, আর CaCO3 থেকে CaO প্লাস CO2, আর লোহার সঙ্গে হচ্ছে স্টিমের যে বিক্রিয়াটা 3Fe প্লাস 4H2O, Fe3O4 প্লাস 4H2। অর্থাৎ এইগুলো মোটামুটি একটা সাজেস্টিভ বললাম। স্যার যেটা বললেন এর পিডিএফটা তোমরা চাও কিনা কমেন্ট করে জানাও। পিডিএফটা পেতে গেলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, তো ওখানে আমি পিডিএফটা দিয়ে দেবো ফ্রি অফ কস্ট। এবং স্যারকে আমার লাস্ট প্রশ্ন থাকবে, স্যার আপনি তো যদিও প্রথম দিকে অনেকটাই বলেছেন, মানে দীর্ঘদিন যখন বোর্ডের খাতা দেখছেন মেনলি কি কি ওরা স্যার সিলি মিস্টেক করে, কি কি ভুলগুলো আপনার স্যার মেনলি চোখে পড়ছে? ভুল বলতে কোনো ম্যাথামেটিক্যাল অঙ্ক করার সময় ইউনিটটা ভুলভাল লেখে, ইউনিটও সচেতন থাকতে হবে যে কোন রাশির আমি এককটাকে লিখবো, মানটা বার করে চলে আসে, এটা একটা সমস্যা। আবার হয়তো অনেকে কমপ্লিট করতে পারেনি বলে সে হচ্ছে ভুল ভেবে কেটে দেয়, এটা একটা বড় সমস্যা। মানে বড় বড় হয়তো লাস্টে তাড়াহুড়োর মাঝে বা সময় পায়নি বলে বা অন্য কোশ্চেন করার তাড়ায় সে হয়তো ভাবছে যে এটা আমি ছেড়ে দিই, এখন ছাড়তে গিয়ে করছি কেটে দিচ্ছে, এই ভুলটা কিন্তু করা উচিত নয় আমার মনে হয়। আর একটা বলি যে মার্জিনটা ভালো করে দেবে, যে বাঁধে আর প্রথমেই বলা উচিত ছিল আমার যে অন্তত 1 ইঞ্চি মানে একটা স্কেল আর উপরে একটা স্কেল করে যেন অবশ্যই ওপরে আর পাশে মার্জিন থাকে, আর দাগ নাম্বার যেন মার্জিনে স্পষ্ট করে লেখা থাকে, দাগ নাম্বারটা মার্জিনে যেন অবশ্যই দাগ নাম্বারটা পরিষ্কার করে লেখা থাকে। আর একটা কথা বলেছিলাম বারবার, দাগ নাম্বারের বিকৃতি করা চলবে না। হয়তো ভৌত বিজ্ঞানে যেমন 2.111 আছে, 2.11.1 দিয়েই কিন্তু হুবহু ওটা দাগ নাম্বার লিখতে হবে। অনেক স্টুডেন্ট করে কি দেখি যে ওখানে নিজের মতো 1 2 লিখে দিচ্ছে, ওগুলো একেবারে লেখা উচিত নয়। মানে কোশ্চেনে যে দাগ নাম্বার থাকবে সেই দাগ নাম্বার যদি অথবা থাকে তুমি 2.1.1 লিখে অথবা কথাটা লিখে দেবে, ওতে হচ্ছে একেবারে সুন্দর হয়ে যাবে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে এটা যে পরিষ্কার পরিচ্ছন্ন হাতে লেখার দিকে খেয়াল রাখবে, বানান যেমন নির্ভুল হলে ভালো হয়, ওর জন্য মার্কস থাকে ওটা, কারণ স্যারের ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়। আর একটা কথা বলি যে অযথা বেশি কাটাকাটি করতে যাবে না, আর একটা উত্তর শেষ হলে তার পরের উত্তর যেন সঙ্গে সঙ্গেই না থাকে, অন্তত মাঝখানে 1 আঙুল বা একটু হাফ ইঞ্চি মতো জায়গা ফাঁক থাকে, প্রতিটা উত্তর যেন পরিষ্কার স্পষ্ট বোঝা যায়, তাহলে কিন্তু নাম্বার ভালোই পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। স্যারকে অসংখ্য ধন্যবাদ।